আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটা ভিডিও আমার সামনে আসছে, আমি দেখছি এটা। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকার কোনো একটা মার্কেটে একটা কম্পিউটারের পার্টস সেল করে এমন একটা দোকানে যেয়ে সেখানে মোবাইল কোডে গেছিল এবং মোবাইল কোডে যাওয়ার পরে সেখানে কিছু নকল কালি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে চেয়েছে যে আপনি কপি কালি বিক্রি করতেছেন, এটা বাংলাদেশি আইনে অবৈধ এবং এটা আপনি করতে পারেন না। এবং ব্যবসায়ীকে বলা হচ্ছিল যে আপনি এটার ব্যাপারে ভুল স্বীকার করেন, এটা দিয়ে দেশের এবং রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। তো আমার কথা হলো যে দেখেন, আমিও একজন আইটি ব্যবসা করি, আমিও একজন কম্পিউটারের দোকানদার কিংবা একটা ছোটখাটো প্রতিষ্ঠান চালাই। এখানে আমাদের দেখেন, এটা আমাদের প্রতিষ্ঠান। তো আমার কথা হলো আমাদের এখানেও দুইটা প্রিন্টার আছে, এই দেখতেছেন, ওই টেবিলে একটা আছে, এই টেবিলে একটা আছে। তো কথা হলো আমরা লোকালি যারা গ্রাম পর্যায়ে কিংবা একটু নিচে যে যারা এই আইটি ব্যবসা কিংবা প্রিন্টিং সার্ভিস দিয়ে থাকে, তারা সবাই এই দামি কালি কিংবা অরিজিনাল কালি কিনতে চায় না কিংবা তার সামর্থ্যে কুলায় না। সেটা কেন? আমরা একটা কালির দাম, অরিজিনাল কালির দাম 700 থেকে 800 টাকা। তাহলে আপনি যদি 4টা কালি কেনেন, সেই 4টা কালির দাম হয় 4 7 2800 টাকা। 2800 টাকায় কালি কিনে আপনি যখন গ্রাহকের কাছে 40 থেকে 50 টাকা 4 কপি ছবি প্রিন্ট দিয়ে দাবি করেন, আপনার লোকালি গ্রাম অঞ্চলে কিংবা নিম্ন অঞ্চলে হোক কিংবা শহরেই হোক, এই কাস্টমারগুলো 30 টাকার উপরে বিল দিতে চায় না। তারা সর্বোচ্চ 30 টাকায় আপনাকে বিল দেবে। তাহলে বাধ্য হয়ে আমরা আমাদের দোকানে দুইটা প্রিন্টার রেখে একটাতে একটু কম দামের কালি ব্যবহার করি, যেটার দাম কম, কাস্টমার প্রয়োজন ভেদে তাকে দিতে হয়। আবার একটা প্রিন্টারে আমরা দামি কালি ব্যবহার করি আমাদের প্রিন্টার ভালো রাখার সাথে, এবং কিছু কাস্টমার বেশি খরচ দিয়ে ভালো মানের ছবি প্রিন্ট নিতে চায় তাদের জন্য। এখন আমার কথা হলো, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোডে ওই ব্যবসায়ীর যথেষ্ট চেষ্টা করছে। আমি অবশ্যই ভিডিওটা আপনাদের এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে আপনাদেরকে দেখাবো জিনিসটা। নির্বাহী ম্যাজিস্ট্রেট চেষ্টা করছে, উদাহরণ দিয়ে হোক, বোঝায় হোক, যেভাবে হোক, তিনি চেষ্টা করছে ব্যবসায়ীকে বোঝানোর যে ভাই, আপনি এই কালিটা নকল কালি বিক্রি করতেছেন, এটা বিক্রি করে না বিক্রি করে আপনি যদি আসল কালিটাই কাস্টমারকে বুঝিয়ে দেন এবং তারা যদি ব্যবহার করে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয় না। এখন আমার কথা হলো, আমাদের মতো সারা বাংলাদেশে যারা এই প্রিন্টিং ব্যবসা করে, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কতজন দোকানদার ফোন দিয়ে অভিযোগ করছে যে আমরা এই কালি ব্যবহার করার ফলে আমাদের প্রিন্টার নষ্ট হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কতজন কাস্টমার, কতজন গ্রাহক, কতজন নাগরিক ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন জানানোর পরে সে এইটার জন্য সে অ্যাকশন নিতে গেছে। বাংলাদেশের বিষয়টা এমন হয়েছে, অনেক বড় বড় চুরি হয়ে যাচ্ছে, অনেক বড় বড় রাঘব বল হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পাচার করে দিচ্ছে। সেটা নিয়ে বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো মাথা ব্যথা নেই। একজন সাধারণ ব্যবসায়ী দোকানদার যে খুব কষ্ট করে সমিতির লোন নিয়ে, ব্যাংক লোন নিয়ে একটা ব্যবসা শুরু করছে, সে চাকরি না করে, অন্যের গোলামি না করে সে নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে। সেখানে সে নিজে কাজ করে, আরো 2জন ব্যক্তির কর্মসংস্থান আছে। সে একজন উদ্যোক্তা, তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই কালি, কপি কালি যদি বিক্রি করা অবৈধ হয়, তাহলে এইটা আপনার সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় ঘোষণা কেন করে না? আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট যে তাকে এটা বলার পরে সে কেন এটাতে সতর্ক হবে? এটাতে ঘোষণা করে না কেন? মে দিবসে সরকার মেসেজ দিয়ে ঘোষণা করে, বিভিন্ন মার্কেটিং করে, তাহলে এই ব্যাপারে সরকার ঘোষণা করে কিসের জন্য করতেছে না? এইটা যে শুধুমাত্র ওই ব্যক্তির দোকানে আছে এমন না। আমি এই আইটি ব্যবসার সাথে সম্পৃক্ত আছি 2017 সাল থেকে। সারা বাংলাদেশে যত কম্পিউটারের পার্টস সেল করে যে সমস্ত প্রতিষ্ঠান কিংবা যারা এই প্রিন্টার কালি এগুলো বিক্রি করে, প্রত্যেকের কাছেই কপি কালি আছে, কম দামের কালি আছে, আবার দামি কালিটাও আছে। যদি এগুলো বিক্রি করা অবৈধ হয়, তাহলে আগে আপনারা যেটা করবেন, সংশ্লিষ্ট যারা ইম্পোর্টার, যারা বাইরের থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে খোলা বাজারে লোকাল দোকানদারদের কাছে বিক্রি করে খুচরা বিক্রি করার জন্য, আপনারা সেই এক্সপোর্ট আর ইম্পোর্টারদেরকে ধরেন, তাদের বন্ধ করেন।
সাধারণ ছোটোখাটো উদ্যোক্তা কিংবা দোকানদারদের এই হয়রানি থেকে আপনারা মাফ করেন, আল্লাহর রাস্তায় মাফ করেন। আমি বয়স আমার কম কিংবা আমার ব্যবসায়িক অভিজ্ঞতা কম, আমি আমার প্রতিষ্ঠান শুরু করছি 2017 থেকে। তো সব মিলেই আমি যেটা বুঝি, একমাত্র পৃথিবীর বুকে একটাই দেশ যে এই বাংলাদেশ, যে দেশে ব্যবসায়ী হওয়া, উদ্যোক্তা হওয়া ব্যাপক সমস্যা, ব্যাপক কঠিন একটা ব্যাপার। এই দেশটা দুর্নীতিতে এমন ভরপুর হয়ে গেছে যে এখানে সরকারি কর্মচারীদের কোনো শাস্তি নেই, সাধারণ জনগণের প্রচুর শাস্তি। একটা নিম্ন শ্রেণীর মানুষ, নিম্নবিত্ত মানুষ, সে একটা অপরাধ করলে তার ফাঁসি হয়ে যায়, কিংবা একটা উচ্চবিত্ত পরিবারের একজন লোক যদি খুন করেও আসে, সেই বিচার পাইতে তার অনেক সময় লেগে যায়, সে 10 বছর কোর্টের বারান্দায় হাঁটতে হয়। কেন ভাই? আমাদের দেশে একমাত্র দেশ যে দেশে আপনার ব্যবসায়ী হইতে গেলে, উদ্যোক্তা হইতে গেলে হাজার হাজার জটিলতা, যেখানে চায়নার মতো, আমাদের পাশেই, আমাদের এশিয়ার মধ্যে, যেখানে চায়নার মতো রাষ্ট্রে সরকারি কর্মকর্তা ঘুষ নিয়ে ধরা পড়লে তার শাস্তি হচ্ছে জনসম্মুখে ফাঁসি। সেখানে আমার বাংলাদেশের আইন হচ্ছে সরকারি কর্মকর্তা ঘুষের টাকা নিয়ে, বান্ডেল নিয়ে ধরা পড়লে তার শাস্তি হচ্ছে বদলি। তাহলে আপনি এই দেশ ভালো করবেন কিভাবে ভাই? একজন সরকারি কর্মচারী, সাধারণ একজন নাগরিকের কাছ থেকে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা ঘুষ নিচ্ছে। কেন নিবে? পাবলিকের ট্যাক্সের টাকায়, পাবলিকের টাকায় তার বেতন হয়, সে কেন ঘুষ নিবে? এরপরে ঘুষ নেওয়ার সময় সে ধরা পড়ছে, সাংবাদিক ভিডিও করছে, তার কাছে প্রমাণ আছে, প্রুফ আছে। এবার সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রধানের কাছে গেলে সে কি বলে? এটা আমরা তদন্ত কমিটি গঠন করছি, এটা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে, এটা আমরা দেখতেছি। কি ব্যবস্থা? ওনার সাময়িক বরখাস্ত, কিংবা উনি সাতক্ষীরায় চাকরি করতো, ওনাকে বদলি করে খুলনায় দিছে, ওনাকে ডুমুরিয়ে দিছে, ওনাকে চট্টগ্রাম দিছে। তো একজন সরকারি কর্মকর্তা যদি এইটাই জানে যে আমি যত বড় অপরাধী করি না কেন, যত বড় অ্যামাউন্টের দুর্নীতি আর ঘুষ নেই না কেন, আমার সর্বোচ্চ শাস্তি হচ্ছে আমি সাতক্ষীরাতে আছি, আমাকে ট্রান্সফার করে বান্দরবনে দেওয়া, অন্য একটা জেলাতে দেওয়া, অন্য একটা অফিসে দেওয়া। তো এইটা যেহেতু জানে যে সারা জীবনে সে যত অপরাধী করুক তার চাকরি যাবে না, বিধায় সে এই অপরাধ করবে, তার এই অপরাধ বন্ধ হবে না। একই সাথে আমাদের বাংলাদেশি নাগরিকের দোষ হলো আপনারা খুব অল্পতেই ঘুষ দিতে চান। আপনার একটা কাজ করার জন্য আপনি একটা সরকারি অফিসে গেছেন, যেখানে আপনার এই কাজটা করার জন্য সেই অফিসারের কাছে আপনার একার কাজ না, 1000 জনের কাজ আছে, 1 লাখ লোকের কাজ আছে। সেই অফিসার আপনাকে বলছে, ভাই আপনার এই কাজটা করতে 10 দিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে, আপনি 20 দিন পরে আসেন। আপনি তাকে ওই দিনই অফার করছেন, ভাই যে এই কাজটা আর্জেন্ট, আমার 5 দিনের মধ্যে দরকার, আপনি কত টাকা নেবেন বলেন, কয় টাকা খরচ নেবেন বলেন, আমি আপনাকে খরচ দিচ্ছি, আমার কাজটা দ্রুত ছাড়াই দিতে হবে। তো এই অভ্যাস তো রক্তে মিশে গেছে বাংলাদেশের মানুষের, দাসত্ব বাংলাদেশের মানুষের রক্তে মিশে গেছে। রক্তে দাসত্ব মিশে যাওয়ার কারণে এই বাঙালি জাতি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আপনাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের রক্তে এই দাসত্বর ভাইরাস, এই গোলামির ভাইরাস মিশে গেছে, যার কারণে বাংলাদেশের নাগরিকরা আজ এই দাসত্ব মেনে নিয়েছে। তারা দেশের দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অবিচার এগুলো নিয়ে কথা বলতে আর আগ্রহী না। পাশাপাশি আগ্রহী হয়ে একজন ব্যক্তির কি করণীয় আসলে বলেন আপনারা? একজন ব্যক্তির আগ্রহী হয়ে যদি অন্যায়ের প্রতিবাদ করে, তাহলে উল্টা সেই হয়রানির শিকার হয়। আমি এখান থেকে বেশ কিছুদিন আগে, 1 থেকে 2 মাস 3 মাস আগে, আমার উপজেলার, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার। সেটা নিয়ে আমি দুদকের কাছে হেল্প নেওয়ার জন্য তাদেরকে ফোন দিয়েছিলাম। তারা আমাকে বলে যে ভাই আপনি এই ডকুমেন্ট কাগজপত্র নিয়ে আমাদের খুলনা অফিসে একটা অভিযোগ করেন সশরীরে এসে, তাহলে আপনি এটা দ্রুত সমাধান পাবেন। আমার কথা হলো, আমার বিদ্যুৎ বিল বাড়াই দিয়েছে মাত্র 300 টাকা কি 500 টাকা। এই 500 টাকা বাঁচানোর জন্য, আমি এই 500 টাকা হয়রানির থেকে মুক্ত হওয়ার জন্য এই দুদকের হেল্পলাইন, যত হেল্পলাইন আছে তাদেরকে ফোন দিয়ে যদি সরাসরি ফোনে হেল্প না নেওয়া যায়, আমি একজন ব্যক্তি ইউনিয়ন থেকে যদি আমাকে খুলনা যেতে হয়, আমি 300 টাকা বাঁচাইতে চাইছি মাত্র, কিন্তু খুলনা যাইতে আমার খরচ 1000 টাকা।
আমি কি এই সেবাটা নিব? এই সার্ভিসটা নেওয়ার জন্য একজন নাগরিক হিসাবে আমি কি সেখানে যাব? তো সব মিলেই কথা হচ্ছে যে দেশের সরকারি যত সেবা খাত, যত প্রতিষ্ঠান আছে, তারা দুর্নীতিগ্রস্ত একটাই কারণে, যে তাদের অপরাধের মানে যোগ্য শাস্তি হয় না। যে অপরাধ, সেই অপরাধের মানে যে শাস্তি হওয়া দরকার সেই শাস্তিটা হয় না আসলে, যার কারণে এই দুর্নীতি বন্ধ হবে না। একই সাথে বাংলাদেশের মানুষের রক্তে রক্তে পূর্বপুরুষ থেকে দাসত্ব মিশে যাওয়ার কারণে, শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তারা এই অন্যায়ের প্রতিবাদ করে না। তারা দেখতেছে আগে আলু 20 টাকা কিনতাম, আজকে হঠাৎ করে 50 টাকা হয়ে গেছে, 40 টাকা হয়ে গেছে, তা আমি 500 গ্রাম কিনি। এভাবেই তারা দাসত্বকে মেনে নিয়েছে ভাই। কিন্তু যদি বাজারে, প্রতিটা বাজারে বাজার কমিটি আছে, প্রতিটা উপজেলায় ইউনো আছে, এসিল্যান্ড আছে, তাদের কাছে যদি যে 1000 লোক 100 লোক যে যদি বলতো আমরা এই এলাকার মানুষ, নিম্নবিত্ত মানুষ, এখানে আলুর দাম ছিল 20 টাকা, হঠাৎ করে 40 টাকা হয়ে গেছে, যেটা আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে, এটা নিয়ে কি করা যায়, এটা কিভাবে সমাধান করা যায় আপনারা একটু দেখেন। নাগরিকরা যদি সচেতন হয়ে এসিল্যান্ড, টিওনো কিংবা সরকারি চাকরি যারা করে তাদেরকে চাপ দিয়ে ধরতো, তাদের অধিকার তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিবাদ করতো, তাদের কাছে যেত, তাহলে সরকারি কর্মচারীরাও এতটা অন্যায়, এতটা বেপরোয়া হওয়ার সুযোগ পেত না। তাই বলি কি ভাই, বাংলাদেশের যারা নাগরিক, আপনারা প্রত্যেকে তার নিজের জায়গা থেকে ঠিক যতটুকু আপনার সক্ষমতা, যতটুকু আপনি পারেন, আপনি এটার প্রতিবাদ করেন। দেখবেন যে আপনি আজকে প্রতিবাদ করছেন, কালকে প্রতিবাদ করছেন, হয়তো পরবর্তীতে একজন একটা অন্যায় করার সময় এই কথাটা চিন্তা করবে ভাই, যে আজকে যদি আমি আবার এই অন্যায়টা করি, হয়তো আবার আরেকজন প্রতিবাদ করবে এবং আরো 10 জন 20 জন লোক জড়ো করবে। এই ভয় ভীতিটা মানুষের মধ্যে তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনার আশেপাশের পরিবেশে অন্যায়ের মাত্রা আস্তে আস্তেই কমে গেছে। শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের দোষ দিলে হবে না, অনেক জটিলতা আছে, যেই জটিলতা একজন নাগরিকের মধ্যেও বিদ্যমান। তো সব মিলেই ভালো থাকবেন। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিন্তু এগুলো আসলে বলার দরকার ছিল। তো 2-3টা ভিডিওতে না বলে একটা ভিডিওতে আপনাদের এই কথাগুলো বললাম। সবাই যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে প্রত্যেকে তার নিজের জায়গা থেকে চেষ্টা করবেন ভাই দেশটাকে ভালো করার। আপনি আজকে আপনার দেশটাকে ভালো করার জন্য যদি কোনো কিছু কাজ করে যান, হয়তো 100 বছর পরে আপনি থাকবেন না, আপনার পরবর্তী প্রজন্ম এই সুবিধা ভোগ করবে। সুতরাং সবাই তার ব্যক্তিগত জায়গা থেকে সচেতন হয়ে ঘুষ না দিয়ে আপনি 10 দিন অপেক্ষা করে সরকারি একটা সেবা গ্রহণ করবেন, কিন্তু ঘুষ দিবেন না। ঘুষ দেওয়াটা যেমন অপরাধ, ঘুষ নেওয়াটাও একই অপরাধ। সুতরাং সবাইকে চিন্তা ভাবনা করেই একজন ব্যক্তি অন্যজনকে দোষারোপ করতে হবে। তবে ভিডিওর মূল যে বিষয়বস্তু আমি শুরু করছিলাম, সেটা ওই দোকানদারের অন্যায় না, ওই দোকানদারের অন্যায় না ওই প্রোডাক্ট বিক্রি করা। যদি অন্যায় হয়ে থাকে তাহলে বাংলাদেশের সব দোকান থেকে এগুলো বন্ধ করতে হবে। তারপরে মানে মার্কেটিং করে ঘোষণা করে বন্ধ হওয়ার পরে তারপরে যে একজন দোকানদারে ধরা যায় যে এটা অবৈধ, এটা অবৈধ না। বাংলাদেশের কোনো নাগরিক, হাজার হাজার দোকানদার সারা বাংলাদেশে আছে, কেউ অভিযোগ করে নাই এই ব্যাপারে যে আমরা এই কালি ব্যবহার করার ফলে আমার প্রিন্টার নষ্ট হয়েছে। সুতরাং আমি মনে করি ওই দোকানদারকে কিছুটা হয়রানি করা হয়েছে, এটা হয়রানি, অন্য কিছু নয়।